বাংলাদেশের বর্তমানে রাজনৈতিক সমস্যার সমাধানে বা রাজনৈতিক সংকটের সমাধানে বড় প্রশ্ন হচ্ছে সমাধান আসবে ঐকমত্যে নাকি রাজধানীর বা রাজপথের আন্দোলনের মাধ্যমে। ইতিহাসে দেখা যাচ্ছে যে উভয় পথের নজির থাকলেও বর্তমান বাস্তবতায় আসলে কোনটি কার্যকর হবে বলে মনে করা হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আজ আলোচনা করব। আমি রাবে ইসলাম স্নেহা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যায়। আলোচনাটা এগিয়ে নিতে আমাদের সাথে দুজন সম্মানীয় অতিথি উপস্থিত রয়েছেন। একে একে পরিচিত হব তাদের সাথে। আমার প্রথমেই ডানে রয়েছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি ছাত্র ইউনিয়ন। এরপরে রয়েছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমি আলোচনাটা শুরু করতে চাই শরীফুজ্জামান শরীফ আপনার মাধ্যমে। বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি আলোচিত যে বিষয়টি সেটি হচ্ছে নির্বাচন। নির্বাচনের মাধ্যমে আমরা সমস্ত দেশের মানুষ চায় যে একটা স্থিতিশীল রাজনীতির পরিবেশ। এমন অবস্থায় যেখানে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়েছে, সেই জায়গাটা থেকে এখন এই মুহূর্তে এখনও যদি রাজনৈতিক দলগুলোর রাজপথে থাকে, বিভিন্ন আন্দোলন শুরু করে বা আন্দোলনে থাকে, এটা আসলে নির্বাচনের জন্য কতটা নেতিবাচক প্রভাব ফেলবে বলে আপনি মনে করছেন? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, সাথের আলোচকের শুভেচ্ছা। রাজনৈতিক দলগুলো তাদের প্রয়োজনে যে কোনো সময় আন্দোলন করতে পারে, এমনকি নির্বাচনের দিনও আন্দোলন করার অতীতের অভিজ্ঞতা আছে। 18 সালের যে নির্বাচনটি হয়েছিল, সেই নির্বাচনে ভোটের দিনও মানুষকে বলতে হয়েছিল যে আমার ভোটটা দেয়া হয়ে গেছে, এবং তার পরের দিন, ওই দিনই আমার পরিষ্কার মনে আছে, ওই দিনই দুপুরের পরে প্রেস ক্লাবের সামনে অনেকেই বিক্ষোভে অংশগ্রহণ করেছিল, কারণ ভোটটা ছিল রাতের ভোট। আপনি সম্ভবত আন্দোলনের যে জায়গাটাকে ফোকাস করেছেন, যে গত কয়েকদিন আগে 4টা দাবিতে কয়েকটা রাজনৈতিক দল যারা একসময় বিএনপির সঙ্গে যুগপতভাবে এবং কখনো কখনো একেবারে একজোট হয়ে, এমনকি বিএনপির প্রতীক বর্গা বা ধার নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিল, তারা আন্দোলনে নেমেছেন। যে কোনো রাজনৈতিক দলের, ওই যেটি বললাম, আন্দোলন করার অধিকার আছে, এবং এটাই হচ্ছে গণতন্ত্র। আমাদের বাংলাদেশে প্রায় 1.5 দশক যে শাসনটা নিয়ে আমরা প্রশ্ন করি, এই শাসনটার অনেকগুলো ক্রিটিকের একটা জায়গা ছিল যে এই সরকারের সময় অনেক বিষয়, সব বিষয়ের কথা বলছি না, অনেক বিষয়ে মানুষ কথা বলতে পারতো না। সুতরাং আজকে নতুন যে পরিবেশ পরিস্থিতি, তাতে আপনাকে আপনার ওপিনিয়নটা পাবলিকের কাছে নিয়ে যেতে হবে। কিন্তু আপনার প্রত্যেকটা আন্দোলনের একটা লক্ষ্য থাকে, একটা ফিলোসফি থাকে, একটা কৌশল থাকে। যে আন্দোলনটা শুরু হয়েছে, এই আন্দোলনের লক্ষ্যটা কি? 4টা দাবির কথা বলা হয়েছে। আপনি জানেন যে আমাদের রাজনৈতিক দলগুলোর অনেকগুলো ক্রিটিকের মধ্যে একটা জায়গা ছিল যে আমাদের রাজনৈতিক দলগুলো পরস্পর ডায়ালগগুলো বন্ধ হয়ে গিয়েছিল, ডায়ালগগুলো হতো না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা লক্ষ্য করেছেন যে জাতীয় ঐক্যমত্য কমিশন তাদের আহ্বানে সাড়া দিয়ে রাজনৈতিক দলগুলো যতই নিজেদের মধ্যে বিরোধ থাকুক না কেন, তারা বৈঠকে যাচ্ছেন, নানা বিষয়ে তাদের ওপিনিয়নটা দিচ্ছেন, ডিবেট করছেন, আবার তার ভেতর থেকে একটা জায়গা তারা খুঁজে বের করছেন। তো সেই বৈঠকটা চলাকালীন সময় আপনি হঠাৎ করে এই যে 4টা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার ভেতর থেকেই নানা ধরনের প্রশ্নটা তৈরি হয়েছে। তারা কি, যারা আন্দোলনে নেমেছেন, তারা কি আন্দোলন করতে পারবেন না? এই অধিকার তাদের নেই? অবশ্যই আছে। কিন্তু আপনি একটা জায়গায় বসছেন, আলাপ আলোচনাগুলো করছেন, এবং সেটি শেষ হওয়ার আগে একই সঙ্গে যখন আপনি বসলেন, তখন যে এজেন্ডাগুলো সেট করা হলো, তখন কিন্তু আপনি এই এজেন্ডাগুলো নিয়ে আসেননি, কথা বলেননি। একেবারে শেষ দিন, যেদিন আলোচনাটা শেষ হয়ে যাওয়ার কথা, এই ধরনের একটা সময় আপনি এজেন্ডাগুলো তুললেন, তারপরে আপনি একটা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করলেন। এখন আপনি যে প্রশ্নটি করেছেন যে নির্বাচনের পরিবেশ বা নির্বাচনের যে প্রস্তুতির জায়গায় কোনো ধরনের কোনো ব্যত্যয় হবে কিনা, আমি শুরু থেকেই বলে আসছি, অনেক দিন থেকে বলছি, ভাইয়ের সাথেও আমরা এক জায়গায় বসে অনেক সময় ব্যক্তিগত আলোচনায় বলি, এখনো আমি মনে করি যে সরকারের ভেতরে নির্বাচন না দেওয়ার একটা প্রবণতা সরকারের মধ্যে কারো কারো আছে, এবং সেই কারণে নির্বাচনকে বিলম্বিত করার জন্য যে ধরনের উদ্যোগগুলো আছে, আবার কেউকে মাঠে নামিয়ে দিয়ে একটা পরিবেশ ক্রিয়েট করার একটা চেষ্টাও এখানে আছে। তো এই যে 4টা দাবি, যে 4টা দাবিতে যারা মাঠে নেমেছেন, তারা ওই ধরনের কোনো একটা উদ্দেশ্য আছে কিনা আমার জানা নেই, যদিও এই দাবিগুলোর সাথে স্ববিরোধিতা আছে। যে রাজনৈতিক দলগুলো এই দাবিটা করছে, পিআরের দাবিটা করছে, পিআরের দাবিটা করাটা আমি অন্যায় মনে করি না, কারণ রাজনৈতিক দলগুলোর তাদের
ওপিনিয়ন, তাদের অবজারভেশনগুলো যেমনি তুলবে, সাথে একই সাথে তাদের দাবিগুলো তুলবে। কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে আপনি একদিকে প্রার্থী ঘোষণা করছেন, আপনার প্রার্থীরা সারা দেশ ঘুরে বেড়াচ্ছে, আবার আপনি পিআর নিয়ে একটা কৌশল হতে পারে যে অন্য রাজনৈতিক দলগুলোকে এই আলোচনার মধ্যে আবদ্ধ রেখে নিজেদের যে 1 বছর ধরে প্রার্থী কেন্দ্রিক যে প্রচারণাটা, আসন কেন্দ্রিক, এটা এগিয়ে নিয়ে যাওয়ার একটা কৌশল হতে পারে। আর অন্যদিকে নির্বাচনটাকে একটা প্রস্তুতির ক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন সামনে এনে সবার মনোযোগ সেখানে নিয়ে সরকারকে এটা নিয়ে একটা মানসিক চাপ তৈরি করে, ব্যস্ততা তৈরি করে এটি হতে পারে। আর এই জায়গা থেকে একটা সংঘাতের সম্ভাবনাও আছে। এই কারণে আপনি আমাকে বলছেন যে আমার এই দাবি যদি না মানেন তাহলে আমি এখান থেকে চলে যাব। আমিও তো বলতে পারি যে আমার এই দাবিটা যদি না মানেন আমি এখান থেকে চলে যাব। তো যে রাজনৈতিক দলগুলো মাঠে নেমেছে তার মধ্যে জামাতের একটা শক্তি সামর্থ্য আছে, ভোট ব্যাংক আছে, ইসলামী আন্দোলনের একটা শক্তি সামর্থ্য আছে, কিন্তু বাকি যে দলগুলো তাদের আসলে ওই ধরনের নিবন্ধন আছে কিন্তু ভোটের ক্ষেত্রে খুব একটা প্রভাব বিস্তার করার মতন সেই সংখ্যক ভোট নেই। কিন্তু সেই তুলনায় বিএনপির শক্তি সামর্থ্য কিন্তু অনেক দূর যেমন বেশি, সুসংগঠিত। সুতরাং যদি নামটা উল্লেখ করি, জাকপার মতন সংগঠন, রাজনৈতিক দল বিএনপিকে দেখি যে চোখ রাঙানি দিচ্ছে, তো বিএনপির সম্ভবত একটা ওয়ার্ডেরও ছোটখাটো কমিটির সংখ্যাও সারা দেশে তাদের সংখ্যা নেই। তারপরেও এটি হচ্ছে ডেমোক্রেসি, এটা হচ্ছে বৈচিত্র্য, এটা থাকুক আমরা চাই। কিন্তু এর ভেতর থেকে যেন ষড়যন্ত্রের শক্তি, যারা এখানে নির্বাচনটা চায় না, সরকারের ভেতর থেকে নির্বাচন না দেওয়ার যে ইচ্ছাটা আছে এবং তার জন্য নানা রকমের কলা কৌশলগুলো আমরা দেখতে পাচ্ছি, আমি পরের পার্টে বলবো। তো এগুলোর কারণে যাতে আমাদের ভোটের অধিকারটা আমরা আবার আসবো। ধন্যবাদ জানাচ্ছি জনাব শরীফ। আমি যেতে চাই এম এ আজিজ আপনার কাছে। আপনার কাছে আমার যে প্রশ্ন সেটা হচ্ছে, দলগুলোর এই যুগপৎ কর্মসূচিকে নির্বাচনের রাজনীতি মাঠে গড়ানোর ইঙ্গিত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা, আবার কেউ কেউ নির্বাচনী কেন্দ্রিক সমঝোতা বা বোঝাপড়ার আভাস হিসেবেও দেখছেন। আপনার কি মত? ধন্যবাদ আপনাকে। ধরেন সমঝোতা আমি বললাম 826টা ছোট বড় সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হয়, শেষ পর্যন্ত 19টা মৌলিক সংস্কার নিয়ে আলোচনা আসে। সেখানে কিন্তু পিআর সিস্টেম ছিল না। তো এখন যে দাবিগুলো নিয়ে আপনার দলগুলি ঐক্যমত্য কমিশনের বৈঠক চলছিল, তার মাঝখানে রাস্তায় গেল, এটা নিয়ে অনেক আলোচনা আসছে, অনেকগুলো আলোচনা। এক হচ্ছে একটা মাঠে রাজনৈতিক দল আন্দোলন করবে কার বিরুদ্ধে, এটা পরিষ্কার না। এটা কি সরকারের বিরুদ্ধে নাকি বিএনপির বিরুদ্ধে, কার বিরুদ্ধে? চাপটা তৈরি করতেছে কার বিরুদ্ধে? তো এটা দুই রকমই আছে। হচ্ছে যে তারা যে বিএনপি অনেক জায়গায় বলছে যে সংস্কার প্রস্তাবে, বলছে না, জুলাই সনদে বলছে যে যেগুলো বাস্তবায়ন করা যায় করুক, কিন্তু যেখানে সংবিধানের সাথে সাংঘর্ষিক সেটা নেক্সট সংসদ বাস্তবায়ন করবে। পরে এটাও বলেছে উচ্চ আদালতের মতামত নিয়ে যদি সম্ভব হয় সব বাস্তবায়ন করে দিবে। তো এখানে তো আমি সমস্যার সমাধানের আমি অন্তরায় দেখছি না, কিন্তু তারপরেও রাস্তায় গেছে। সেখানে এও ধরা হচ্ছে যে সরকারের একটি অংশ চায় না নির্বাচন হোক। এই দলগুলোকে মাঠে নামানো হয়েছে এবং দলগুলোকে ইতিমধ্যে কিন্তু বলা শুরু করেছে এটাও ডেমোক্রেসি, চাপ দেওয়া। অর্থাৎ এই সরকার আসার পরেই, অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেই কিন্তু মব সন্ত্রাস একদম এখনো পর্যন্ত আছে। এই যে গতকালকেও আপনি জানেন ইয়েতে আপনার কুমিল্লায় আপনার মাইকিং করে আপনার ঘরবাড়ি পোড়ায় দেওয়া হয়েছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মকে কি করছে, কটাক্ষ করেছে ফেসবুকে মাধ্যমে। তার জন্য তাকে গ্রেপ্তার করুক, বিচার করুক। সেখানে ঘরবাড়িতে আগুন দিতে হবে কেন? আপনি দেখেন সেই ফরিদপুরে গোয়ালন্দ ঘাটে এক লাশ তুলে তাকে পীর সাহেব মানা হতো, তার লাশ তুলে আগুন দিয়ে পোড়াই দিছে। এগুলো তো আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে না প্রপারলি। আপনি দেখেন, আপনি একটু আগেই বলছিলেন শ্রীলঙ্কা, নেপালে পরিবর্তন হয়েছে, সাথে সাথে কিন্তু বলছে যারা আপনার এই আগুন টাগুন দিয়েছে তাদের বিচার হবে।
ফৌজদারি জনাব আজিজ, আপনি একটু আগে বলছিলেন যে সরকারের একটি অংশ এই আন্দোলনের সাথে জড়িত রয়েছে বা চায় না তারা নির্বাচন হোক, কিন্তু দেখা যাচ্ছে যে ঐক্যমত্যের সাথে পরপর কয়েকটি বৈঠক রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের। কিছুদিন আগে আমরা জানি যে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে একটি বৈঠক হয়েছে। বৈঠক এতগুলো ঐক্যমত্যের সাথে রাজনৈতিক দলগুলো এতগুলো বৈঠকের পর যদি রাজনৈতিক দল যদি মাঠে নামে কোনো আন্দোলন করে, তাহলে সেক্ষেত্রে তো ঐক্যমত্যেরই ব্যর্থতা প্রকাশ পাবে। তাহলে তারা কেন চাইবে যে আন্দোলন হোক? ধরেন ঐক্যমত্য কমিশন তো আগাচ্ছিল, এখানে কোনো কিছু তো আটকায় নেই। আমি বলছি যে জুলাই সনদটা এখানে প্রধান, আর পরে দাবি যুক্ত করছে জামাত ইসলাম, ইসলামিক আন্দোলন বাংলাদেশ, যে কয়েকটা 2-3টা আন্দোলন করছে তারা পিআর সিস্টেম তারা কিন্তু শুরু থেকে পিআরের কথা বলে আসছে। শুরু থেকে বলে নাই, পিআর সিস্টেমটা ইসলামিক আন্দোলন বাংলাদেশ 111-এর সময় প্রস্তাব করছিল। এছাড়া পিআর সিস্টেমের নিবু আকারে আলোচনা আসছে, ঐক্যমত্য কমিশন এটা এজেন্ডাভুক্ত করে নাই, মানে এটা আলোচনায় ছিল না। এখন শেষের দিকে এসে আলোচনা উঠাইছে, তা আলোচনা উঠে মাঠে গেছে। আপনারা 3 জন আমরা বৈঠক করতেছি সমস্যার সমাধানের জন্য, ছোট্ট জায়গায় আটকায় আছে। 1 মাসের জন্য ঐক্যমত্য কমিশনের সময় বাড়িয়েছে। আপনি আলোচনা না করে মাঠে গেলেন কেন? কার বিরুদ্ধে মাঠে গেলেন এটা তো পরিষ্কার না। এখন সরকারের বিরুদ্ধে তো সাধারণত আন্দোলন হয়, সরকারের বিরুদ্ধেও না। আপনি দেখেন, ইতিমধ্যে দেখেন 3 জন বড় দলের 3 জনকে নিয়ে জাতিসংঘে চলে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ওখানে যা দেখাবে যে আমরা সব ঐক্যবদ্ধ আছি। হ্যাঁ, তাহলে ব্যাপারটা যারা গেলেন রাজনৈতিক দল যার যার বক্তব্য শেষে দেখ, ওখানে তা তো দিবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস দেখাবে আমরা এক আছি, আসলে বাস্তবে কি এক আছি? অভ্যুত্থানের শক্তি বিভক্ত হয়ে গেছে, মাঠে চলে গেছে। এবং একটি পর্যায়ে আপনি দেখেন এমনি হাসতে হাসতে বলেছিল আপনার বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার, আপনার মুখপাত্র, তিনি বলেছেন ধরেন আমরা যেসব জায়গায় আমরা সংবিধানের কথা বলে আপত্তি দিয়েছি এগুলো আমরা প্রত্যাহার করলাম, সব মেনে নিলাম, বিএনপি নির্বাচনে গেল না, তাহলে কি নির্বাচন হবে? বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ মাঠে নাই, সুতরাং সবগুলো দলকে নির্বাচনে যাওয়া দরকার, সেখানে সমঝোতা হওয়া দরকার। আপনার পিআর সিস্টেম করেন, পিআর সিস্টেম তো অনেক ডিমেরিটস আছে, পজিটিভ দিক যেমন খুবই কম, কিন্তু আমাদের দেশে আমি মনে করি স্বাধীনতার সার্বভৌমত্বর হুমকি স্বরূপ। আপনি ইশতেহারে দিয়ে ইলেকশনে যান, জনগণ চাইলে হবে, না হলে আপনি সংসদে যান, সংসদে দিয়ে এটার দাবি তোলেন, হবে। মানুষ তো পিআর সিস্টেমটাও বুঝতে হবে ঠিক মতো। তো এই জন্য আমি বলছি যে এখন যে জায়গায় আসছে দেশ, আমার কাছে দেখেন আপনার যে কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করেন, সচেতন ব্যক্তিকে, সবাই বলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। অর্থাৎ এইসব ধারণার থেকে তৈরি হয়েছে এবং বলাই হচ্ছে যে এটা সরকারের একটি অংশ এই আন্দোলন করাচ্ছে, এটাও আছে। আবার এটাও আলোচনা আছে বিএনপিকে চাপে ফেলার জন্য আন্দোলন হচ্ছে। তো যেটাই হোক না কেন, আমার কথা হচ্ছে বিএনপিকে চাপে ফেললেও অভ্যুত্থানের শক্তি দ্বিধা বিভক্ত হয়েছে, আর সরকারের ভিতর থেকে যদি আন্দোলন হয় এটা তো ভেরি ডিস্ট্রাকটিভ, ভেরি তাহলে দেশটা তো একটা জায়গায় শূন্যতা তৈরি হবে। শূন্যতা তো রাজনৈতিক শূন্যতা থাকবে না, কেউ তো এসে পূরণ করবে, তখন তো রাজনৈতিক দলগুলো তো বাইরে পড়ে যাবে। এগুলো তো হিসাব করতে হবে যে আপনার আন্দোলনের পরিস্থিতিটা এখন দেশের যে পরিস্থিতি, নাজুক পরিস্থিতি, আমি বলবো দেশে ধরেন $111 বিলিয়ন উপরে, প্রায় $12 বিলিয়ন, $112 বিলিয়ন ফরেন লোন হয়ে গেছে। আপনার ফরেন ইনভেস্টমেন্ট নাই, ডাইরেক্ট ব্যবসা নাই। আপনার ধরেন আপনার IMF-এর সব শর্ত মেনে লোন নিলেন, তারপরে আমরা এই যে 26 সালে আমরা উন্নয়নশীল দেশে যাচ্ছি, তখন যেসব আমরা কনসেশন পাই লোনে এগুলো পাবো না। তো এখন বিশ্ব ব্যাংক বলছে 26 সালে আমাদের জিডিপি গ্রোথ হবে 3.3%, অর্থাৎ এই বাংলাদেশে স্বাধীন হওয়ার পরে এত কম কখনো না। 26 সালে তো দুর্ভিক্ষ হবে। তা আপনি এই পরিস্থিতিতে এই দেশে একটা ভোলাটাইল সিচুয়েশন তৈরি করা, এটা তো যুক্তিসঙ্গত না। এবং এটা আমি মনে করব ফাইনালি এটা যদি কন্টিনিউ করে, উপজেলা পর্যন্ত এরা দিছে, আন্দোলন দিছে, উপজেলা পর্যন্ত যাবে। হ্যাঁ, যাক, যদি ওপিনিয়ন তৈরি করতে পারে করুক। কিন্তু প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক শূন্যতা যদি তৈরি করে, এই শূন্যতা তো থাকবে না, কেউ না কেউ পূরণ করবে। এটা তো ভয়ঙ্কর হবে রাজনীতিতে। আমরা তো চাই দেশটা রাজনীতিবিদ চালাক। দেশে একটা ধরেন 24শে জুলাই আন্দোলন হয়েছে, সেখানে অনেক ছাত্র জনতা জীবন দিয়েছে, হ্যাঁ, সেখানে ফ্যাসিবাদের বিলোপ শেষ ডিসিশন।
তো ফ্যাসিবাদের বিলোপ মানেই তো আমরা গণতন্ত্র চাই, আইনের শাসন চাই, আপনার মানবিক বাংলাদেশ চাই। তো সেই কাজের দরকার হলো গণতন্ত্র। তো সেই গণতান্ত্রিক রাস্তাকে বন্ধ করে ফেলানো আন্দোলনের মাধ্যমে এটা তো জাতির জন্য মঙ্গলজনক হবে না। এটাই আমার বক্তব্য। এম আজিজ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটা ছোট বিরতি নিয়ে আবারও ফিরব। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভি নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যায়। আমরা আমাদের আলোচনায় ফিরবো। এই মুহূর্তে আমি শরীফুজ্জামান শরীফ আপনার কাছে আসতে চাই। কিছুক্ষণ আগে আপনি বলেছিলেন যে সরকারের একটু অংশ চায় না নির্বাচন হোক। একটু আগে আমি দেখেছি এম আজিজ উনিও একই কথা বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে যে সরকারের একটি পক্ষ যদি নির্বাচন না হোক চায়, তার জন্য তারা এই যে রাজপথের আন্দোলনের সাথে জড়িত কিছুটা ক্ষেত্রে, তাহলে তো বলা যায় যে ঐক্যমত এবং হচ্ছে প্রধান উপদেষ্টা সহ যেসব বৈঠকগুলো রাজনৈতিক দলের সাথে হচ্ছে, পরপর বৈঠক হচ্ছে, তবে কি তারা ব্যর্থ হিসেবে কি এটা প্রকাশ পাচ্ছে না, বা এই ইঙ্গিতটা দিচ্ছে? প্রথম জায়গাটা যে উদ্যোগটা সব রাজনৈতিক দলগুলোকে, বিশেষ করে গণ অভ্যুত্থানের পক্ষে যারা ছিলেন তাদেরকে ডেকে এনে একটা জায়গায় বসানোর, এটি একটা কৃতিত্বপূর্ণ কাজ। আমাদের রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরুদ্ধে যেভাবে যুদ্ধ করে তাদেরকে একটা জায়গায় বসিয়ে এবং অনেকগুলো বিষয় রাষ্ট্র পরিচালনার ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণের যে একটা জায়গায় আসতে পারাটা, এটা সরকারের একটা অন্যতম সফল কাজ বলে আমি মনে করি। দ্বিতীয়ত, সরকার এই সময়কালে আমাদের সমাজ রাষ্ট্র নিয়ে কতগুলো উপরিকাঠামোর ভাবনা আমাদের সামনে তুলে ধরেছেন, যে ভাবনাগুলো অনেক সময় আমাদের মধ্যে আসতো না, অথবা এই ভাবনাগুলো আমরা এক্সপ্লোর করার সুযোগটা পেতাম না বা সাহসটা পেতাম না। একটা রাজনৈতিক দলের প্রধান, তিনি একই সাথে দলের প্রধান এবং সরকার প্রধান হতে পারবেন না, এই ভাবনাটা আমাদের কাছে ছিল না। কারণ আমরা এর আগে দেখেছি যে এক একটা দল একজন ব্যক্তির মুঠোর মধ্যে চলে গেছে। শেখ হাসিনা আওয়ামী লীগের প্রধান, সরকার প্রধান, তিনি একটা তার দলের কে কোথায় নমিনেশন পাবেন সবাই মিলে বলল আপা ঠিক করবেন। আপা বললেন যে হ্যাঁ আমি সব ঠিক করে দেব, অর্থাৎ সব কিছুই হচ্ছে একজন ব্যক্তিকেন্দ্রিক। এখান থেকে বেরিয়ে আসা দরকার, সেই জায়গাটায় আমরা ফোকাস করছি। সরকার প্রতিনিয়ত যেভাবে কিরা কসম কাটছে ভোট নিয়ে, এই কারণে আমার মনের মধ্যে শঙ্কা সংশয়টা তীব্র হচ্ছে যে প্রত্যেকটা সংবাদ সম্মেলনে সরকারের তো কসম কাটার দরকার নেই বা এইভাবে বলার দরকার নেই। সরকার তার কাজের ভেতর থেকে প্রমাণ করবে যে নির্বাচনের দিকে নির্বাচন কমিশন যাচ্ছে। নির্বাচনটা করবে কিন্তু নির্বাচন কমিশন, সরকার না। আমাদের দীর্ঘদিনের লড়াইটা ছিল যে ইলেকশনটা গণভবনে চলে গেছিল, সেখান থেকে যাদের ইলেকশন কমিশনে ফেরত আসে। কিন্তু এখন আবার দেখতে পাচ্ছি ইলেকশন কমিশনের কাছে না এসে অনেকগুলো জায়গায় দেখা যাচ্ছে নির্বাচনের প্রস্তুতির বিষয়টি এটি চলে যাচ্ছে গণভবনে। প্রধান উপদেষ্টার যমুনাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং কতগুলো নীতি নির্ধারণী বিষয়ে তারা কথা বলছেন, এবং এই কথাগুলো বলার কারণে আমার মনের মধ্যে সংশয় তৈরি হচ্ছে যে নির্বাচনটা হবে কিনা এক। দ্বিতীয়ত, নির্বাচনের সময় এই সরকার নিরপেক্ষ থাকবে কিনা। কেন? আপনি দেখছেন যে কেউ না চাইলেও 3টা রাজনৈতিক দল থেকে 4 জনকে সাথে নিয়ে প্রধান উপদেষ্টা আমেরিকায় যাচ্ছেন। যে রাজনীতিবিদরা গত এতদিন ধরে, আজিজ ভাই বলছেন, আমি তার সাথে একটু যুক্ত করি, আপনি যদি এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি পায় এটাকে যদি আপনার অনৈতিক মনে হয়, তাহলে পাবলিকের পয়সা খরচ করে প্রধান উপদেষ্টার সাথে এই সফর সঙ্গী হওয়াটাকে আমি অনৈতিক মনে করি। কেন? এই জায়গাটায়, এই কনফারেন্সে আপনার কন্ট্রিবিউট করার কোনো কিছুই নেই, আপনি আমন্ত্রিত হিসাবে না, আপনি যাচ্ছেন একজনের সাথে সঙ্গ দেওয়ার জন্য, সহজ কথায় বললে। তো এত বড় বড় নেতা যারা একসময় মন্ত্রী ছিলেন, মন্ত্রী হবেন, এমপি, তারা প্রধান উপদেষ্টার সাথে তাদের হাতে অফুরন্ত সময় আছে কিনা আমি জানি না, তারা কেন যাচ্ছেন এই প্রশ্নটা আমার কাছে, এই কাজটা আমার কাছে অনৈতিক মনে হয়। আমি মনে করি যে তাদের যাওয়া উচিত না। এর ভেতর থেকে সরকার সম্ভবত তাদেরকে মাথায় হাত বুলিয়ে একটু কনভিন্স করার যে প্রবণতাগুলো থাকে তার অংশ হিসাবে এটা করা হচ্ছে। আর তারা যদি এটিতে যান তাহলে সরকারের সফর টিম হিসাবে সরকারের কাজের দায় দায়িত্ব তাদের উপরে পড়বে, তারা সরকারি প্রতিনিধি হিসাবে যাচ্ছেন যেহেতু সরকারি খরচে, সুতরাং সরকারের সফলতা ব্যর্থতাও তাদের। সরকারের ভেতর থেকে কেউ নির্বাচন বিলম্বিত করতে চায় কেন? অবশ্যই চায়। কেন চায়? দীর্ঘদিন ক্ষমতায় থাকা যাবে। এখানে অনেকেই আছেন এবং এটি বলেছেন আমাদের ধর্ম উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পরপর গিয়ে বলেছিলেন কক্সবাজারে যে হাসিনার সরকার যেহেতু 6 মাস ছিল, পরের 4.5 বছর আমরা থাকবো। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাও কিন্তু একদিন বলেছিলেন যে মানুষ তো আমাদেরকে রাখতে চায়। সোশ্যাল মিডিয়ায় স্যারকে 10 বছর চাই বলে হাইপ তোলা, এগুলো
করা হয়েছে খুব পরিকল্পিতভাবে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসে করেছে তা না, এর পেছনে নানা জনে নানা রকমের কলকাঠি নাড়ছে। আর নির্বাচন যদি বিলম্বিত হয়, নির্বাচন যদি দেরিতে হয়, তাহলে সব থেকে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের গণতন্ত্র, তারপরে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি, এবং সব থেকে লাভ হবে হচ্ছে জামাতে। জনাব শরীফ, আপনার কথায় আমি আসি। যদি এখানে দুটি একটি বিষয় আছে, যদি নির্বাচনকে কি আসলে বিলম্ব করার জন্যই কি আন্দোলনগুলো, নাকি রাজনৈতিক সংকট সমাধানের উপায় এই আন্দোলন? আচ্ছা, প্রথমত রাজনৈতিক সংকট সমাধানের জন্য আপনার বেস্ট ওয়েটা হচ্ছে আলোচনা, ডিসকাশন, ডায়লগ। কিন্তু আলোচনায় তো সেই আলোচনাটা না, আলোচনায় ভেতর থেকে আপনি অনেক দূর এগিয়ে এসেছেন। আপনার খেয়াল থাকার কথা, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু একসময় একটা গাইডলাইন দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে সমস্ত পয়েন্টে আমরা একমত হব আমরা সেইগুলোকে ওন করব, আর যে সমস্ত পয়েন্টে আমরা একমত হব না সেগুলো আমরা নির্বাচনে নিয়ে যাব। আপনি যে সমস্ত পয়েন্ট ধরে এখানে আন্দোলনে এসেছেন, এই পয়েন্ট আপনি ইলেকশন ম্যানিফেস্টোতে নিতে পারেন। আপনি ইলেকশন ম্যানিফেস্টোতে দিয়ে পাবলিকের কাছে যান। আপনি এখন এসে কেন প্রথমে কাকুতি মিনতি করছেন যে অন্তত এইবারের মতো আপনি পিআর দেন, তারপরে আপনি শক্তি প্রয়োগ করার চেষ্টা করছেন, চোখ রাঙানোর চেষ্টা করছেন, হুমকি ধামকি দিচ্ছেন? তো আপনি বিএনপির মতো একটা দলকে প্রতিনিয়ত রাস্তায় দাঁড়িয়ে যদি হুমকি ধামকি দেন, বিএনপি যদি তার কাউন্টার হুমকি ধামকি দেয়, তাহলে পরিস্থিতিটা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে? নির্বাচনের যে সম্ভাবনা, সেই সম্ভাবনার পদগুলো ক্রমশই সংকুচিত হয়ে আসবে, এবং এর ভেতর থেকে ইনডাইরেক্টলি আরেকটা অংশের ভেতর থেকে লাভবান হবে যারা বাংলাদেশে আবার নতুন করে একটা প্রভাব বিস্তার করতে চাইছে, দেশের বাইরে আছে, দেশের ভেতরে আছে, আকস্মিক মিছিল করছে, তাদের জন্য আপনি জায়গাটা করে দিচ্ছেন। এবং উস্কানি, নানাভাবে এখানে উস্কানি দেওয়া হচ্ছে। আপনি দেখছেন হঠাৎ করে পুলিশ কমিশনার বলে দিলেন যে ৫,০০০ টাকা দেওয়া হবে যদি ধরে দেওয়া যায় যারা মিছিল করছে আওয়ামী লীগ ছাত্রলীগের। আচ্ছা, এর ভেতর থেকে আপনি আরেকটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করার একটা জায়গা তৈরি করে দিচ্ছেন। আমি একজন নিরীহ মানুষকে ধরলাম আমার মহল্লায়, ধরে বললাম যে আওয়ামী লীগ করে, পিটালাম ওকে, তারপরে পুলিশের হাতে দিয়ে আমি ৫,০০০ টাকা নিয়ে আসলাম। এই কাজটি কি পুলিশ করতে পারে? অপরাধী যদি হয়, কেউকে যদি আপনি সাসপেক্ট করেন যে সে অপরাধের সাথে জড়িত, তাকে ধরার দায়িত্ব তো পুলিশের। তো পুলিশ কেন সেই কাজটা আমাকে বর্গা দিচ্ছে? এক, পুলিশ যেই যে ৫,০০০ টাকা দিবে, এই টাকাটা কই পাবে? সে কোথা থেকে পাবে? সরকারের ফান্ড থেকে দিবে নাকি তার বেতন থেকে দিবে? তো যদি একজন পুলিশ কর্মকর্তা, আমি ১০ জনকে ধরে নিয়ে দিলাম, তো তার তো আমাকে ৫০,০০০ টাকা দিতে হবে, তো এই ৫০,০০০ টাকা তো বেতনও পায় না। তো আমি পুলিশকে বেতন দিয়ে রাখবো, আবার সরকারি ফান্ড থেকে আমি ছাত্রলীগ ধরার জন্য টাকা দিব। এই যে হুটহাট করে কথাবার্তা বলা, দায় দায়িত্বহীন কথাবার্তা বলা, এক ধরনের ঠাট্টা মশকরা ফাজলামো করা, এই প্রবণতাটা যে যেখান থেকে পারছে করছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিরাট অংশ করছে। সংস্কারটা এখন এক ধরনের গালিতে পরিণত হয়েছে। মানুষ ঠাট্টা মশকরা করে, আগে বলতো যে আমার সাথে পলিটিক্স করো, এখন বলছে ও এটা সংস্কার। প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন সরকার, আমি যেটা মনে করি আমরা একটা সংকটের মধ্যে আছি, রাজনৈতিক সংকট। দীর্ঘ ১৫ বছর অথবা তার আগেও যে সংকটটা তৈরি হয়েছিল সেখান থেকে আমরা বের হতে পারিনি। আপনি নেপালের উদাহরণটা আনলেন, তার আগে শ্রীলঙ্কার উদাহরণটা দেওয়া যায়। তাদের এখানেও সমাজ, রাজনীতি, অর্থনীতিকে কাঁপিয়ে দিয়েছে তরুণরা, আমাদের এখানে যেভাবে দিয়েছে। কিন্তু সেই জায়গা থেকে তারা অল্প সময়ের মধ্যে তারা তাদের সোসাইটিকে, তারা তাদের ইকোনমিক সিস্টেমকে, তারা তাদের এডুকেশন সিস্টেম, প্রত্যেকটা জায়গায় একটা চমৎকার উত্তরণ ঘটেছে, তাদের জনজীবনের শৃঙ্খলা এসেছে। আর আমরা একটা বছর এখন পর্যন্ত এগুলোর ভিতরে বসে আছি। এম এ আজিজ, আমি আপনার কাছে আসতে চাই। আমরা এই আন্দোলন এবং নানা সংকট দেখতে পাচ্ছি। এই সংকটগুলো আসলে সবকিছু একটা জায়গায় গিয়ে ইঙ্গিত করে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ইঙ্গিত করে, যে আসলে এই নির্বাচন কি পিছিয়ে যাবে কিনা বা নির্বাচনের প্রস্তুতি কোনো ব্যাহত হবে কিনা। এমন অবস্থায় আমরা আজকে একটি বিষয় জানতে পেরেছি যে আমির খসরু মাহমুদ চৌধুরী উনি একটি বার্তা দিয়েছেন, নির্বাচনের সঙ্গে কোনো পার্টির দাবির সম্পর্ক নেই। এটি কি আসলে সুখের বার্তা বা ভালো বার্তা দেয় যে না নির্বাচন সঠিক সময়ে হবে বলে মনে করছে? উনি বড় দল বিএনপির নেতা, উনি তো নির্বাচন চাবেনি। যেমন জামাতে ইসলাম পিআর সিস্টেম চায়, ৩০০ আসনে তাদের প্রার্থী দেওয়া আছে, তারা কাজ করতেছে, এবং তারা ইভেন সেন্টারে এজেন্ট পর্যন্ত ঠিক করে ফেলেছে। অথচ এই প্রার্থীদের কিন্তু প্রত্যাহার করে নাই যে আমরা তখন ভুল করেছিলাম, ঠিক আছে আমরা এখন পিআর সিস্টেম চাচ্ছি, আমাদের কোনো প্রার্থী নেই। তারা কিন্তু নির্বাচনে আসে, অথচ বিএনপিকে ব্লেম করা হয় তারা নির্বাচনের জন্য মরিয়া হয়ে গেছে, কারণ তারা সরকার গঠন করবে, এই জন্য নির্বাচন চায়।
তো সেক্ষেত্রে তো আমার কথা হলো ঐক্যমত্য কমিশনে তো কাছাকাছি এসছিল, এখানে রাস্তায় গিয়ে যে এই যে ঘোলাটে পরিস্থিতি ঘোলা করে ফেলানো এবং দেশে অশান্তি তৈরি করা, ডেমোক্রেসি তৈরি করা। এখন ধরেন এই যে শরীফ ভাই বললো বিএনপি যদি মাঠে নামে কি দাঁড়াবে? বিএনপির প্রত্যেকটা গ্রামে সমর্থক রয়ে গেছে, তাহলে তো একটা গৃহযুদ্ধের মতো লেগে যাবে। তো এটা তো এই রাস্তাটা হিসেব করে তো নেয় নাই। তারাও তো মনে করেছে কয়েকটা প্রতিষ্ঠানে আপনার ইউনিভার্সিটিতে ডাকসু এগুলোতে জিতে মনে করছে যে আমরা ক্ষমতায় চলে গেছি। আরে ওটা তো ইলেকশন হয় নাই, ওটা তো একটা মিশনারিজ ওয়ার্ক। বেনিফিট দেওয়া হয়েছে, গরম পানি, ঠান্ডা পানি, খাবার দাবার, যার যা নাই খবর। বলেছে না ভিপি, তিনি একটা গুপ্ত শিবির ছিলেন, তিনি বলছেন না ইলেক্টেড হওয়ার পরেও যে আমরা যারা হলে থাকে তাদেরও যে কোনো জায়গা যে কোনো সমস্যা হোক আমরা সমাধান করব, এমনকি তাদের পরিবারের সমস্যার সমাধান করব। বাংলাদেশে 6,500 ট্রেনিং আপনার আছে, কোচিং সেন্টার আছে, এর অধিকাংশের মালিক জামাত ইসলাম এবং শিবির। তারা ট্রেনিং দেয়, উৎপাদন করতেছে, মেডিকেলে ভর্তি করায়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ভর্তি করায়, ঢাকার ইউনিভার্সিটিগুলোতে ভর্তি করায়, এগুলি করে। এবং তাদের পয়সা দেখ না দেখ তাদের কিন্তু কোচিং করা এটাতে, অর্থাৎ এটা পুরোপুরি একটা এনজিও সিস্টেমে রাজনৈতিক দল চলছে। এটার প্রসেসটা হচ্ছে ডিপলিটিসাইজ করা, ক্ষমতা দখল করবে কিন্তু একটা এনজিও সিস্টেমে দখল করবে, এই আর কি। কিন্তু জামাত ইসলাম তো পলিটিক্যালি ধরেন এই যে হাক্কানি ইমামরা কেউ তো জামাত ইসলামকে সমর্থন করে না, কারণ তারা বলে যে এরা তো কাফেরের দল। কারণ মওদুদির এই দল লাহোরে জামাত ইসলাম তৈরি করছে। এখন বাংলাদেশে এর শাখা হয়েছিল জামাত ইসলাম বাংলাদেশ, তারপরে নিবন্ধন নিতে গেছে, গণতন্ত্র সংবিধানে কনস্টিটিউশনে ঢুকাইছে, আর বাংলাদেশ জামাত ইসলাম নাম হয়েছে। তো এখন এই যে ধরেন যে আন্দোলন করছে, এর ভিতরে তো আপনার ধরেন এনসিপি থাকার কথা ছিল, যুগপথার দলে এবি পার্টি থাকার কথা ছিল, নাই তো। অর্থাৎ তাদের ভিতরে হেফাজত নাই। সুতরাং অত সহজে আন্দোলন এই দেখবেন আন্দোলন স্থিমিত হয়ে আসবে, এমনি স্থিমিত হয়ে আসবে। কারণ এখন দেশের যে দুর্যোগ, দেশের যে অবস্থা, তাতে করে কোনো অবস্থাতেই দেশের জনগণ আর কোনো অস্থিরতা চায় না। কারণ এই সরকার কিন্তু দেশটা আসলে চালাতে পারে নাই, এটা সত্য কথা। কোনো দেশের কোনো অর্গানকে সঠিকভাবে দাঁড় করতে পারে নাই, কোনো জায়গায় না। আপনি খেয়াল করে দেখেন, $112 বিলিয়ন লোন হয়ে গেছে, আপনার $30 বিলিয়ন আপনার রিজার্ভ আছে। রিজার্ভ প্রবাসীরা টাকা পাঠায়, রিজার্ভ বাড়ছে। ধরেন এই যে প্রবাসীদের ভোটার বাড়াইলো, শুনলাম যে 50 লাখ প্রবাসী হবে। তো এর ভিতরে ডুয়েল সিটিজেনশিপ কি করবেন? সংবিধানে রয়েছে ডুয়েল সিটিজেনশিপ হলে সে কোনো সরকারি চাকরি বা পাবলিক এমপি হতে পারবে না, মন্ত্রী হতে পারবে না। আপনি যে এই যে অনলাইনের ভিতরে খালি এনআইডি দেখে যে বানাচ্ছেন, তাদের ভিতরে নেওয়া আছে কিনা? এই যে এখন যে ঐক্যমত্য কমিশন বলেন, সরকারে বলেন, এখানে তো ডুয়েল সিটিজেন বিদেশি নাগরিক তো ভর্তি, 17 জন আছে। তো আমরা তো এখন আসলে বিদেশি শাসন ব্যবস্থার মধ্যে আছি। আপনি খেয়াল করেন না যে আপনার এখন হেফাজতের টিম গেছে আফগানিস্তানের প্রভটে, ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে গেছে 3 দলের প্রধানকে জাতিসংঘে। এর আগে আপনি করেন এনসিপি দেখা করতে গেছে চায়না, তারপরে এনসিপি গেছে আমেরিকান অ্যাম্বাসেডরের সাথে দেখা করতে। ঐক্যমত্য কমিশন পর্যন্ত আপনার আমেরিকান অ্যাম্বাসেডরের সাথে দেখা করছে। কি দরকার ছিল বলেন? এটা কি আলী রিয়াজ সাহেব আমেরিকান সিটিজেন বলে তার সাথে দেখা পরামর্শ নিতে গেছে নাকি? তো আমার কাছে তো মনে হয় যে এই সরকারটা স্বাধীন কিনা এটি নিয়ে প্রশ্ন। এবং এই যে 30টা দল যে আলোচনা করে, মনে হচ্ছে এরা দেশের মালিক। এরা তো ভোট পেলে আমাদের প্রতিনিধি হবে, মালিক তো আমরা। এই যে 3 জন বসে আছি, মালিক তো আমরা। আমাদের থোড়াই করে তারা একমত হলো, ধরেন পিআর সিস্টেমে বিএনপি একমত হলো বা সব দল একমত হলো, আমি তো একমত না। কারণ এটার আমার লজিক আছে। পিআর সিস্টেমে আমি বিরাট করে লিখেছি, বড় পত্রিকাতে লিখেছি, উচ্চ মানের গণতন্ত্র এবং জাতীয় ইস্যুতে একমত যদি ইন্টারেস্ট না, কোনো দল একমত না হতে পারে, এ পর্যায়ে পর্যন্ত না গেলে পিআর সিস্টেম
আমাদের দেশের যে কম্পোজিশন তাতে স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে। তো এই জন্য পিআর সিস্টেমে যেটা দাঁড় করা হয় যে সরকার দল সরকার গঠন করবে সে যাতে যাচ্ছে তাই যে কোনোভাবে স্বৈরাচার না হয়ে উঠতে পারে, লাগাম ধরা। আর ছোট ছোট দল আপনার অল্প ভোট পাও ক্ষমতায় যেতে পারে। এখানে তো নানান বৈষম্য। ধরেন বিএনপি ভোট পাবে কমপক্ষে 40%। 40% ভোট নিয়ে একটা লোক আপনার পিআর সিস্টেমে ক্ষমতায় যাবে, আর 1% ভোট পেলে হেতেও যাবে। এক হইলো। তো এই জন্যই বলছি পিআর সিস্টেমে অনেক ত্রুটি আছে। পিআর সিস্টেমে প্রতীকে ভোট হতে পারে, অনেক সিস্টেম আছে সারা পৃথিবীতে। ধরেন আমাদের সিস্টেমে যে আলোচনা হচ্ছে যে আপনার ইসলামিক আন্দোলন বাংলাদেশ হয় যত % ভোট পাবে তারা নমিনেশন দিবে। তারা নমিনেশন দিলে বউ বাচ্চা ভাই বোন দিল, কি করবেন আপনি? কি করবেন? তা আরও তো আপনার ইয়েতে চলে যাব। দ্বিতীয়ত এখনও তো পিআর সিস্টেমের মডালিটিসই ঠিক হয় নাই। দ্বিতীয়ত আমাদের দেশে ধরেন এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে, আপনি তো এখনো মডালিটিস ঠিক হয় নাই। যদি হয় তো তাহলে তো আপনি স্বতন্ত্র ইলেকশন করাবেন, তো তারাও তো 9-10% তারা স্বতন্ত্র। অসংখ্য ধন্যবাদ এম এ আজিজ। আমরা আবার একটি বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আমরা আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভি নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যায়। আমরা আমাদের আলোচনায় ফিরবো। এই মুহূর্তে যেতে যাচ্ছি শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে আসতে চাই। বলা হয় যে ঐক্যমত্যে পৌঁছানো না গেলে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হবে এবং দেশে অর্থনীতি সমাজে নেতিবাচক প্রভাব ফেলবে। তাহলে জনগণের আস্থা বলেন বা যে কোনো কিছু আমরা ঐক্যমত্যের উপরে ভিত্তি করে আছে বা আমরা সেদিকটা তাকিয়ে আছি। কিন্তু আপনারা একটু আগে যে তথ্যটি দিলেন সেটি হচ্ছে ঐক্যমত্যের মধ্যেও জটিলতা রয়েছে বা সরকারি পক্ষের কোনো একটি অংশ চায় না নির্বাচন হোক কিংবা এই যে আন্দোলনগুলোর সাথে জড়িত। তাহলে গণতন্ত্র আজকে কোথায় দাঁড়িয়ে বা জনগণের আস্থার জায়গাটা কোথায়? ধন্যবাদ। একটা দেশের মধ্যে মাল্টি ওপিনিয়ন থাকবে, ভিন্ন মত থাকবে, কিন্তু ন্যাশনাল ইন্টারেস্টে আপনাকে একটা জায়গায় এসে দাঁড়াতে হবে। আমরা যে সমস্ত অভিযোগ তুলে একটা সরকারকে বিদায় করেছি একটা গণঅভ্যুত্থান করে, সেখানে যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলো এখন পরস্পরের বিরুদ্ধে তুলছি। তখন যে অভিযোগগুলো তোলা হতো সেই অভিযোগগুলো এখন আমরা দেখতে পাচ্ছি। এবং রাজনৈতিক দলগুলো তারা তাদের, আজিজ ভাই যথার্থই বলেছেন, যে দলগুলো বৈঠকে বসছে তারা সারা বাংলাদেশের সব মানুষের রিপ্রেজেন্টেটিভ না, তারা বাংলাদেশের সব মানুষের প্রতিনিধিত্ব করে না। কারণ এর বাইরেও অনেক মানুষ আছেন যারা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নন, যারা কোনো ধরনের কোনো সংগঠনের সাথে যুক্ত নন, তাদের রিপ্রেজেন্টেটিভ এরা না। তারপরেও তারা একটা জায়গায় আসার চেষ্টা করছেন। কিন্তু সরকারের ভেতর থেকে নানা সময়ে বিভিন্ন ধরনের পরস্পর বিরোধী বক্তব্য যেমনিভাবে সংশয় তৈরি করেছে, আবার রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও এই যে পরস্পর বিরোধী অবস্থান, এই অবস্থানও আপনার গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষাকে, স্পিরিটকে ব্যাহত করছে। আমাদের আসলে চাওয়া ছিল আমরা একটা গণতান্ত্রিক সরকারে যাব। গত 1 বছর আমাদের সমাজ রাষ্ট্র কোনো জায়গায় আপনি স্থিতিশীলতা তৈরি করতে পারেননি। আপনার অর্থনৈতিক প্রবৃদ্ধি, অর্থনৈতিক অগ্রগতি এর সাথে স্থিতিশীলতা জড়িত। বাংলাদেশ যেমনি বিদেশি ঋণের জালে আটকা পড়ছে, বাংলাদেশ একইভাবে কর্মসংস্থানের অভাব, একের পর এক শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাওয়া। কিন্তু সরকারের যে বক্তব্য, সরকার যেভাবে দৃঢ়তার সাথে কথাগুলো বলছে, মানুষের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি করছে। হঠাৎ করে আমাদের প্রধান উপদেষ্টা বলছেন যে আমাদেরকে চাকরির পেছনে কেন ছুটবো, আমাদেরকে উদ্যোক্তা হতে হবে। তো এইগুলো হচ্ছে হাস্যকর কথা। আপনি একটা দেশে কতজন উদ্যোক্তা তৈরি করবেন? একটা শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে বেরিয়েছে, তাকে আপনি উদ্যোক্তা হতে বলছেন। তো সে তার উদ্যোক্তা হওয়ার জন্য তার যে সাপোর্টগুলো দরকার, সেই সাপোর্টগুলো কোথায় তার? এগুলো তো নেই। রাষ্ট্রের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা দরকার, সেই যে পলিসি জায়গা থেকে যে সাপোর্ট, সেই সাপোর্টটা আপনি তাকে দিচ্ছেন না। আপনি তাকে কতগুলো জোয়াল কাঁধে তুলে দিচ্ছেন। আমি ঐক্যমত্য কমিশনের কথা বললেন, ঐক্যমত্য কমিশনের মধ্যে যারা আছে তাদের একটা বড় অংশ 111-এর পক্ষে ছিলেন।
তারা বাংলাদেশের -2 মানে মাইনাস শেখ হাসিনা মাইনাস খালেদা জিয়া না, -2 মানে মাইনাস আওয়ামী লীগ এবং মাইনাস বিএনপি। এই পলিটিক্সটা তারা করেছেন 1-11-এর সময়। তাদের একটা বিরাট অংশ ডক্টর ইউনূসের আশপাশে আছেন, তারা ঐক্যমত্য কমিশনে আছেন, তারা মাঝে মাঝে স্ববিরোধী বক্তব্য দিচ্ছেন। ঐক্যমত্য কমিশনের একজন সদস্য যেখানে তিনি সব দলগুলোকে একমত করবেন, এক জায়গায় আনবেন, তিনি কিভাবে প্রেস কনফারেন্স করে বলেন যে বাংলাদেশে 82% মানুষ পিআরের পক্ষে? এই কথাটা যদি তিনি বলেন তাহলে আপনাকে ধরে নিতে হবে তিনি ওই যে পিআরের পক্ষে যারা নেমেছেন তাদেরকে পেছন থেকে তিনি উস্কানি দিচ্ছেন। তা না হলে এটি তো হওয়ার কথা না। তারা তো নিরপেক্ষ একটা সরকার, নিরপেক্ষ একটা কমিশন, এবং দলগুলোর মধ্যে যে দূরত্ব আছে সেই দূরত্ব দূর করার হচ্ছে তাদের দায়িত্ব। সেটি না করে তারা কেন এই সমস্ত এজেন্ডাগুলো নিয়ে আসছেন? আমাদের দেশের রাজনীতিতে সংস্কারের প্রশ্ন। আপনি কেন দলবল নিয়ে আমেরিকান রাষ্ট্রদূতের কাছে যান? আপনি আমেরিকার নাগরিক হতে পারেন, কিন্তু বাংলাদেশের যে আত্মমর্যাদার যে জায়গা, সেই জায়গার সাথে আপনি কখনোই এটাকে আপনি বাংলাদেশকে ছোট করতে পারেন না। পৃথিবীর কোন দেশ এই কাজটি করবে? বাংলাদেশে অনেকগুলো দেশের দূতাবাস আছে, রাষ্ট্রদূতরা আছে, আপনি তো কার কাছে যাচ্ছেন না? আপনি শুধুমাত্র আমেরিকান রাষ্ট্রদূতের কাছে পুরো টিম নিয়ে আপনার যে সমস্ত ফাইন্ডিংসগুলো নিয়ে আপনি সেখানে কেন যাচ্ছেন? বাংলাদেশকে একটা আমেরিকার কলোনি বানিয়ে ফেলেছেন। বাংলাদেশে আমেরিকার সৈন্য আসছে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্রশ্ন করতে পারছে না, সরকার কোনো বক্তব্য দিচ্ছে না, সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের বক্তব্য আসছে। অর্থাৎ বাংলাদেশ একটা বিপদের মধ্যে পড়ে গেছে। 1 বছর আগে যে পরিবর্তনের জন্য আমরা স্বপ্ন দেখেছিলাম, সেই পরিবর্তনটা ক্ষমতার লিপ্সা, ক্ষমতার খেলায় আজকে আমি দেখতে পাচ্ছি একটা বিপদের মধ্যে আটকে পড়েছে রাজনৈতিক দলগুলো। আপনি দেখছেন আজকে জামাত যে ধরনের পজিশন নিয়েছে, বিএনপির যে রাজনৈতিক শক্তি আছে, আজিজ ভাই একমত হবেন, এই শক্তি যদি জামাতের থাকতো 24 ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন করে ফেলতো। এই পিআর, এই যে রিপ্রেজেন্টেটিভ অন্যান্য যে সমস্ত দাবিগুলো তুলছে, এই দাবিগুলো তুলতো না। বিএনপির সংকট আছে, সমালোচনা আছে। সারা দেশে বিএনপির নেতাকর্মীদের একটা বিরাট অংশ রাক্ষস হয়ে উঠেছে গত 1 বছরে। তারা এমন কোনো অপরাধ নেই যেগুলো করছে না, এবং সেই কারণে তাদের অবস্থানটা দুর্বল হচ্ছে। জামাত সেই সুবিধাটা গ্রহণ করছে। আপনার রাজনৈতিক প্রতিপক্ষ তো সেটা নিবেই, কিন্তু বিএনপির যে ত্যাগ গত 15 বছর, এটিকে তো আমি অস্বীকার করতে পারি না। এটিকে তো আমি তাকে বারবার আমি আসামির কাঠগড়ায় দাঁড়াতে পারি না। গত 15 বছর যাদের সাথে আপনি লড়াই করলেন তাদেরকে প্রত্যেক দিন প্রতিনিয়ত, অথচ একটু আগে আমি দেখলাম এই যে সোশ্যাল মিডিয়া এসেছে, কোথায় যেন ছাত্রলীগের এক নেতা সে গতকালকে মাগুরাতে গণ অভ্যুত্থানের সময় গুলি করেছে এবং একজনকে হত্যা করেছে। সেই মামলার আসামি ছাত্রলীগের নেতা, তাকে জামাতের আমির সার্টিফিকেট দিয়েছে যে ইনি হচ্ছে আমাদের লোক। হ্যাঁ, হতে পারে, তাদের তো লোকজন বিভিন্ন জায়গায় ছিল, তাদের লোকও হতে পারে, এই যে ডাকসুতে যেটা হয়েছে। কিন্তু আমার কথাটা হচ্ছে এই যে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অবস্থান, আপনার সময় শেষ হয়ে যাওয়ার পরেও আপনি যে দাবিগুলো নিয়ে আসছেন, আপনার রাজপথে যেভাবে উত্তপ্ত করতে চাচ্ছেন, পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করছেন, এই অভিযোগের কারণে বাংলাদেশের যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে অর্জনগুলো, এটিকে নির্বাচনের মধ্য দিয়ে সেটাকে একটা অর্থবহ করা, সেটাকে সাস্টেনেবল করা, সেই সুযোগটা আপনি নষ্ট করছেন। আর এই কাজের পেছনে সরকারের ওই যে অংশটার কথা বললাম, ঐক্যমত্যের কমিশনের মধ্যে আছে যারা 1-11 চেয়েছিলেন, যারা রাজনীতিতে মাইনাস থিওরির প্রবক্তা, তাদের সাথে যারা আছে, তাদের অংশগ্রহণটা, তাদের কাছাকাছি থাকাটাই আমি সন্দেহ করি সরকারের মধ্যেও তাদের মনোভাবের একটা প্রতিফলন আছে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এম এ আজিজ, আপনার কাছে একই প্রশ্ন রাখতে চাই, যদি আজকের রাজপথের আন্দোলনের সাথে কিংবা নির্বাচনের পেছানোর সাথে যদি ঐক্যমত্য কিংবা সরকারি দলীয় কোনো অংশ জড়িত থাকে, তবে জনগণের আস্থার জায়গাটি আসলে কোথায় গিয়ে দাঁড়াবে? জনগণের আস্থার জায়গা তো নাই, আস্থার জায়গা হলো রাজনৈতিক দল। এই ঐক্যমত কমিশনে জামাতের পক্ষ থেকে খুব নাম করা অ্যাডভোকেট, এখন জামাতের অ্যাডভোকেট শিশির মনির, তিনি কিন্তু বলেছেন এই সরকার অবৈধ। আমি লম্বা আলোচনায় যাচ্ছি না। 106 অনুচ্ছেদ, যে সেনাপ্রধান বলেছিল যে সেনানিবাসে 662 জন আশ্রয় নিয়েছে, সেই তালিকা পরে প্রকাশ করেছে। সেখানে প্রধান বিচারপতি ছিলেন, অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি ছিলেন। তো প্রেসিডেন্টের নাম করে যে বলল 106 অনুচ্ছেদে অন্তর্বর্তীকালীন সরকার বৈধ কাজ করতে পারবে, তো কে উকিল সাইন করলো? কোথায় ডকুমেন্ট? কোথায় তারা রয়েছে? বিচারপতিরা ছিল সেনানিবাসে, এটা কে দিল? শিশির মনির তো ওপেন বলেছে। তো অর্থাৎ এটা ভাবার কারণ না,
যদি ডিপ স্টেট জড়িত থাকে, এই সরকারের অংশ যদি জড়িত থাকে, তারাও কিন্তু চ্যালেঞ্জের মুখে হবে। কারণ শিশির মর্নি কিন্তু বলে ফেলছে যে এই সরকারকেও প্রশ্নের সম্মুখীন হতে হবে। সুতরাং সরকারও কিন্তু কাছের ঘরে বাস করতেছে, এটা ভাবা উচিত না। গুলি যখন লাগবে তখন তাদের গায়ে তখনও বুঝবে। সুতরাং আমি মনে করি যে এখন একটাই সমাধান। ধরেন এখন ধরেন এই যে আপনার ধরেন সরকার, এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার প্রেসিডেন্টের কাছে ওত নিচ্ছে সংবিধান সমুন্নত রাখার জন্য, তার ওত নিছে। তো এই সংবিধান সংস্কার করার ম্যান্ডেটই তো তাদের নাই, তবুও তো করতেছে। আচ্ছা, জনগণের উইল, আমরাও চাই, রাজনীতিটা এখনো ইনস্টিটিউশনালাইজ হয় নাই, আমরা সমর্থন দিচ্ছি, করছি না, কিন্তু এই প্রশ্নটা একসময় তো করতে পারে। সুতরাং রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি করার কিন্তু যারাই করতেছে তারা কিন্তু নিরাপদ নয়। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এম এ আজিজ, ধন্যবাদ জানাচ্ছি শরীফুজ্জামান শরীফ। দুজনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন।